Hello everyone, welcome to our channel Knowledge of Philosophy. আজকে আমাদের আলোচনার বিষয় হলো আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগ। তার আগে বলে রাখি, আমরা আগে অলরেডি আবর্তন ও বিবর্তনের ক্লাসগুলো করিয়েছি। সেই ক্লাসগুলো এখনো পর্যন্ত যারা দেখোনি তারা গিয়ে প্লিজ ক্লাসগুলো দেখো, কারণ এই আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগ শেখার আগে বা করার আগে আমাদেরকে আবর্তনটা কি সেটা জানতে হবে, এবং আবর্তন যদি না জানতে পারি তাহলে আমরা বিবর্তন শিখতে পারবো না বা বিবর্তন জানতে পারবো না। আবার বিবর্তন যদি না জানতে পারি তাহলে আজকের ক্লাসটা ক্লিয়ার হবে না। তাই আমরা প্রথম যে ক্লাসগুলো আবর্তন আর বিবর্তনের যে আলাদা আলাদা ক্লাসগুলো আছে, তার যে সূত্রগুলো আছে সেগুলোকে আমাদের আগে ভালো করে জানতে হবে। তাই এখনো পর্যন্ত যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা গিয়ে ক্লাসগুলো দেখে নাও, তাহলে আজকের ক্লাসটা তোমাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগ। এই আবর্তন আর বিবর্তনের যুগ্ম প্রয়োগকে আমরা দুভাগে ভাগ করছি বা দুভাগে পাচ্ছি সাধারণত। একটা আবর্তিতের বিবর্তন আর একটা হলো বিবর্তিতের আবর্তন। তো আমরা প্রথম ভাগটা যেটা দেখব আবর্তিতের বিবর্তন। এক্ষেত্রে আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, এটা আবার কেমন যে আবর্তিতের বিবর্তন আবার বিবর্তিতের আবর্তন। তো প্রথম যেটা আছে সেটা হলো আবর্তিতের বিবর্তন। এই বিষয় সম্পর্কে আগে আমরা জানি যে একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটা থেকে আমাদের বচন বের করতে হবে, সেই বচন থেকে বিষয়গুলোকে বের করতে হবে। তাহলে একটা বাক্য থাকবে, সেই বাক্য থেকে আমাদের মূল বচনটা বের করতে হবে। মূল বচন বলতে সেখানে আমরা আবর্তিত ধরতেই পারি বচনটাকে। তাহলে সেই বচন আবর্তিত থেকে সেটাকে আবর্তন করতে হবে, তারপরে গিয়ে বিবর্তন বের করব। তাই হচ্ছে আবর্তিতের বিবর্তন। তাহলে আমরা এখন উদাহরণ সহকারে সেই জিনিসটা দেখে নিই। তোমাদের এক্সামের ক্ষেত্রে এক্সাম যখন হবে তখন প্রশ্নপত্রে এইভাবে থাকবে প্রশ্নটা যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। এইভাবে কিন্তু প্রশ্নটা থাকবে। তাহলে দেখে নিই চলো। প্রথম 1 নম্বর যেটা করিয়েছি আমরা সেটা হলো কোনো নৈয়ায়িকই বিচার বিযুক্ত নন। এটা একটা বাক্য, কোনো নৈয়ায়িকই বিচার বিযুক্ত নন। এর মূল বচন বলতে এক্ষেত্রে কিন্তু আবর্তনীয়। ঠিক আছে, মূল বচনটা কি আবর্তনীয়, মূল বচন যেটাকে ধরবো, বচনে যেটাকে বের করবো সেটাকে আবর্তনীয় ধরবো। তাহলে কি বেরোচ্ছে, বাক্যটাকে বচনে যদি ফেলি তাহলে কোনো নৈয়ায়িক নন বিচার বিযুক্ত ব্যক্তি। কোনো নৈয়ায়িক নন বিচার বিযুক্ত ব্যক্তি, এটা ই বচনে হয়েছে। দেখতে পাচ্ছি এটা মূল বচন, এটা আবর্তনীয় থেকে হয়েছে কোনো নৈয়ায়িক নন বিচার বিযুক্ত ব্যক্তি, এটা ই বচনে ফেলা হয়েছে। এই আবর্তনীয় থেকে আবর্তিত রূপ, ই বচনের আবর্তিত রূপ কি হবে, ই বচন। কোনো বিচার বিযুক্ত নন ব্যক্তি নন নৈয়ায়িক। আমরা সাধারণত জানি আবর্তনের ক্ষেত্রে কিন্তু যেটা আশ্রয় বাক্যে উদ্দেশ্য আর বিধেয় স্থান থাকবে সেটা কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু সেই বিধেয় আর উদ্দেশ্য স্থানটা কিন্তু পরিবর্তন হবে। এখানে নৈয়ায়িকটা হচ্ছে উদ্দেশ্য, বিচার বিযুক্ত ব্যক্তিটা হচ্ছে বিধেয়। তাহলে সিদ্ধান্তের ক্ষেত্রে উল্টে কি হয়ে যাবে, যে বিচার বিযুক্ত ব্যক্তিটা উদ্দেশ্য হয়ে যাবে আর নৈয়ায়িকটা বিধেয় হয়ে যাবে। তাহলে এটা বোঝা গেল। তারপর বলছে তার বিবর্তন করতে হবে। তার বিবর্তন কি, সকল বিচার বিযুক্ত ব্যক্তি হন অনৈয়ায়িক। ই বচনের বিবর্তনের রূপটা কি হচ্ছে, ই বচনের বিবর্তনের রূপ হচ্ছে এ বচন। আর এক্ষেত্রে আমরা জানি বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন কখনোই হবে না, শুধুমাত্র বিধেয়র ক্ষেত্রে অটা যুক্ত হবে, শুধুমাত্র বিধেয়র ক্ষেত্রে অটা যুক্ত হবে। তাই সকল বিচার বিযুক্ত ব্যক্তি হন অনৈয়ায়িক, এটা এ বচনে ফেলা হয়েছে, কারণ ই বচনের বিবর্তিত রূপ বা বিবর্তন রূপ হলো এ বচন। তারপরে দেখে নেব বেশিরভাগ লোক কুসংস্কারচ্ছন্ন, বেশিরভাগ লোক হচ্ছে কুসংস্কার আচ্ছন্ন দিয়ে ভরা, সেটাই বলতে চাইছে। তো এই বাক্য থেকে আমরা বচনে কিভাবে পরিণত করছি, বচনটা কি হবে, কোনো লোক হয় কুসংস্কারাচ্ছন্ন, কোনো লোক হয় কুসংস্কার আচ্ছন্ন, তাই তো? এটা আই বচনে ফেলা হয়েছে। এটা কোন বচনে ফেলা হয়েছে, এটা আই বচন হয়েছে। তাহলে কোনো লোক হয় কুসংস্কার আচ্ছন্ন, আই বচনে ফেলা হয়েছে। এর আবর্তিত রূপ কি হচ্ছে, বা এটা আবর্তনটা কি হচ্ছে, কোনো কুসংস্কারচ্ছন্ন ব্যক্তি হয় লোক, আই বচনের আবর্তিত রূপ আই বচনই হয়। আর এক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়েছে আর গুণের পরিমাণটা একই আছে।
এর বিবর্তনটা কি হবে? কোনো কোনো কুসংস্কারচ্ছন্ন ব্যক্তি নয় অলোক, এটা ও বচনের, মানে আই বচনের বিবর্তিত রূপ বা বিবর্তন রূপ হচ্ছে ও বচন। আই বচনের বিবর্তিত রূপ কি? ও বচন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? কুসংস্কারচ্ছন্ন ব্যক্তি নয় অলোক, এটা আমরা জানি। উদ্দেশ্য বিধেয় স্থান কোনো পরিবর্তন হয়নি, শুধু বিধেয়র ক্ষেত্রে অটা যুক্ত হয়েছে। পরেরটা হচ্ছে একমাত্র সাধুরাই সৎ। একমাত্র সাধুরাই সৎ, এটাকে আবর্তিত রূপ বা বচনটা যদি আবর্তনীয় করা হয়, বচনে ফেলা হয়, তখন কি হচ্ছে? সকল সৎ ব্যক্তি হয় সাধু, এটা এ বচনে। তারপরে আবর্তিত রূপ বা আবর্তনটা কি হচ্ছে? এ বচনের আবর্তিত রূপ হচ্ছে আই বচন, কোনো কোনো সাধু হয় সৎ ব্যক্তি। আর বিবর্তন কি হচ্ছে? কোনো কোনো সাধু নয় অসৎ ব্যক্তি। আর এর বিবর্তন রূপ হচ্ছে, যেহেতু নয় আছে, তাহলে আই বচনের বিবর্তনের রূপ আমরা জানি ও বচন, তাই এক্ষেত্রে ও বচন হয়েছে। নেক্সট হচ্ছে, এটা আছে কোনো এস নয় পি, এটা এস আর পি আকার দিয়ে হয়েছে, তাই তো? এর আবর্তনীয় রূপ কি বা বচনটা কিভাবে ফেলছি? কোনো এস নয় পি, এটা ই বচনে হয়েছে। আবর্তিত রূপ বা আবর্তনটা হচ্ছে কোনো পি নয় এস, যেহেতু বিধেয় স্থানটা উদ্দেশ্য বিধেয় স্থান, আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয় স্থান সিদ্ধান্তে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর বিবর্তন কি? সকল পি হয় অ এস, তাহলে ই বচনের বিবর্তন রূপ হচ্ছে এ বচন, তাই সেক্ষেত্রে সকল পি হয় অ এস, তাহলে বিবর্তনের ক্ষেত্রে বিধেয়র আগে অটা বসানো হয়েছে। তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল আবর্তিতের বিবর্তন রূপ, মানে আবর্তন থেকে বিবর্তন কিভাবে আসছি সেটা তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেল। তাই আজকের ক্লাসটা এইটুকুনি। পরের ক্লাসে আমরা বিবর্তনের আবর্তিত রূপ, মানে বিবর্তিতের আবর্তনের রূপ, মানে বিবর্তন থেকে আবর্তনটা কিভাবে হচ্ছে সেটা আমরা জানবো। তো আজকের ক্লাসে এইটুকুনি। যাদের যদি কোনো অসুবিধে হয়ে থাকে, কারো কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।